শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবো। ফ্যাসিস্ট সরকারের অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়তে হচ্ছে পুলিশ বাহিনীকে, বললেন প্রধান উপদেষ্টা। ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখার আহ্বান। সর্বস্তরের মানুষের অধিকার, মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, কোনো বৈষম্য থাকবে না। যুগ যুগ ধরে এটাই ছিল মানুষের মহান আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা পূরণে জোর ভূমিকা রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীকে। শুরু হলো বাংলাদেশিদের হজ যাত্রা। প্রথম দিনে 10 ফ্লাইটে সৌদি যাবেন 4000-এর বেশি মুসল্লি। কারিগরি ত্রুটির কারণেই ভিসা জটিলতা। প্রিভিয়াস সফটওয়্যারের যে কয়েকটি ভিসা আন্ডার প্রসেসে ছিল, সেইগুলোকে প্রসেস করতে তাদের একটু সময় লাগছে, কিন্তু নতুন যতগুলো আবেদন যাচ্ছে এগুলো কিন্তু দ্রুত নিষ্পত্তি হয়ে যাচ্ছে। এলজিইডির প্রধান কার্যালয় সহ 36টি দফতরে একযোগে দুদকের অভিযান চলছে। উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতির অনুসন্ধান। 6 দফা দাবি আদায়। সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। একযোগে শাটডাউন কর্মসূচি পালন করেছি। আমাদের দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন সহ সকল প্রকার কার্যক্রম ক্যাম্পাসে বন্ধ থাকবে। নিবন্ধন পেতে ভৌতিক ঠিকানায় বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের কার্যালয়। এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। অনেকে দল করেন, তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন, সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় ইসি। সাধারণ বীমার খেয়ালি আচরণ আমলে নিচ্ছে না নিজেদের সার্ভে রিপোর্টও। গ্রাহককে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে খেয়াল খুশি মতো। ভারত পাকিস্তানের উত্তেজনায় জড়ালো তুরস্কের নাম। টাইমস অফ ইন্ডিয়ার দাবি, ইসলামাবাদে কার্গো ফ্লাইটে অস্ত্র পাঠিয়েছে আঙ্কারা। অভিযোগ উড়িয়ে দিল এরদোগান প্রশাসন। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়া দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। আগামী নির্বাচন শান্তিপূর্ণ করতে পুলিশের ভূমিকা গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পরাজিত শক্তি যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে। রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা। বলেন, গত 15 বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল। অবৈধ আদেশ পালন করতে গিয়ে জনরোষে পড়তে হয়। মানুষের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। এ সময় তিনি পুলিশের ভালো কাজের প্রশংসা করেন। মানুষের অধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠায় পুলিশকে আরও বেশি ভূমিকা রাখারও তাগিদ দেন। গত বছরে 11 জানুয়ারি থেকে চলতি বছরে 28 ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 62 পুলিশ সদস্য এবার বাংলাদেশ পুলিশ পদক পেয়েছেন। প্রধান উপদেষ্টা পদকপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ব্যাচ পরিয়ে দেন। এবার 3 দিনব্যাপী আয়োজন থাকছে পুলিশ সপ্তাহে। কখনো যেন পুলিশ বাহিনীকে দলীয় বাহিনী বা অন্যায় কাজে ব্যবহার না করা যায়, তার জন্য একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত জরুরি। নির্বাচনের আগের সময়টা অনেক কঠিন সময়। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। বাংলাদেশের প্রথম 5G AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। শুরু হয়েছে চলতি বছরের হজ যাত্রা। প্রথম দিন মোট 10টি ফ্লাইটে 4180 জন হজ যাত্রী সৌদি আরব যাচ্ছেন। এর মধ্যে 8টি ফ্লাইট জেদ্দায় কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং 2টি ফ্লাইট মদিনায় প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এ ব্যাপারে বেলা 11টায় ব্রিফিং করেন হজ পরিচালক লোকমান হোসেন।
জানিয়েছেন সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের আগের সফটওয়্যার পরিবর্তন করায় কারিগরি ত্রুটি দেখা গেছে, যে কারণে গতরাতে 3 যাত্রীর ভিসা পাওয়া যায়নি এবং তাদেরকে সৌদি পাঠানোর চেষ্টা চলছে। দিবাগত রাত 2:15 নাগাদ বাংলাদেশি হজ যাত্রী বহনকারী প্রথম ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়। এবার রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকাতে দুদেশের ইমিগ্রেশন হবে মুসল্লিদের। হজ অফিস এবারই প্রথম চালু করেছে কালার ট্যাক্স সিস্টেম। এতে করে মুসল্লিরা সৌদিতে যে হোটেলে অবস্থান করবেন, লাগেজ সেখানে সরাসরি পৌঁছে যাবে। কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই, আর এরপরে হবে কিনা সেটা আল্লাহই ভালো জানে। মুসলিম এবং সারা দেশের মুসলিমদের জন্য আমি দোয়া করব। 23 সাল থেকে নিয়ত করছি, আমরা 25 সালে যাব। 25-এ আল্লাহ কবুল করছে। পুরাতন সফটওয়্যারে যে ভিসাগুলো এন্ট্রি হয়েছিল, এর মধ্যে 2-1টি এন্ট্রিকে তারা আসলে তাদের ক্ষেত্রে ডিসলোকেট হয়ে গেছে, যেগুলো তারা খুঁজে বের করার চেষ্টা করছে। আর এই কারণে ওই কয়েকটি ভিসা আমরা পাইনি। আমরা আশা করছি যে এবং পরবর্তী ভিসাগুলো কিন্তু আমরা খুব স্মুথলি পাচ্ছি। আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী আরিফিন শাকিল, একটু দেখে আসতে চাই তার কাছে কি আপডেট আছে। মোট তো প্রথম দিন 10টি ফ্লাইট যাবে হজ যাত্রীদের বহনকারী। আপনি ব্যবস্থাপনা কেমন দেখছেন প্রথম দিনের জানাবেন, এবং হজ পরিচালক আজ ব্রিফিংয়ে যা বললেন তার একটু সারসংক্ষেপ দর্শকদের আবার জানিয়ে দিবেন। ধন্যবাদ বৃষ্টি। এখন পর্যন্ত আসলে যে 4টি ফ্লাইট গেল এবং সেখানে প্রায় 1650 জন যাত্রী সৌদি আরব উদ্দেশ্যে যাওয়ার কথা রয়েছে। যদিও বিভিন্ন মারফতে আমরা জানতে পারছি যে প্রত্যেকটি ফ্লাইট থেকে 1 বা 2 জন যাত্রী ড্রপ আউট হচ্ছে। যদি বলি যে ভিসা জটিলতার কারণে তারা যেতে পারছেন না, এবং অনেকেই ঠিক যখনই তারা ইমিগ্রেশন করতে আসছেন তখনই তারা জানতে পারছেন তাদের ভিসা হয়নি, এবং এইসব যাদের ভিসা হচ্ছে না তাদেরকে বেসরকারি পর্যায়ের ব্যবস্থাপনা যারা যাচ্ছেন তাদেরকে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সরকারি ব্যবস্থাপনা যারা যাচ্ছেন তারা এই জায়গায় অর্থাৎ এই আশকোনা হজ ক্যাম্পে তারা অবস্থান করছেন। চেষ্টা করা হচ্ছে অন্যান্য ফ্লাইটে তাদের যেন স্থানান্তর করা যায়, এবং সেক্ষেত্রে আগে তাদের ভিসা প্রাপ্তি নিশ্চিত করতে হবে। যদি একটু ছবিতে দেখাতে চাই, যে ব্যবস্থাপনার কথা জানতে চাইছেন যে 3টি ফ্লাইটে মূলত 3টি কোম্পানির ফ্লাইটে মূলত যাত্রীরা এবার হজে যাচ্ছেন, বিশেষ করে ফ্লাইনার্স এবং বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, এবং প্রত্যেকটি এয়ারলাইন্সের যে ইমিগ্রেশন সেন্টার রয়েছে প্রত্যেক জায়গায় আসলে যাত্রীদের ভিড় রয়েছে। এখন মূলত 12:50 যে যাত্রীরা যাচ্ছেন ফ্লাইনার্স এয়ারলাইন্সে, এবং তারা মূলত তাদের যে বাংলাদেশ অংশের যে ইমিগ্রেশন সেই ইমিগ্রেশনটা এখানে সম্পন্ন করবেন। এরপর তাদেরকে নিয়ে যাওয়া হবে ফ্লাইনার্স এয়ারলাইন্সের যে নির্ধারিত যে গাড়ি, সেই গাড়িতে করে নিয়ে যাওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে গিয়ে সৌদি অংশের ইমিগ্রেশন সম্পন্ন হবে। এরপরে তারা জেদ্দা কিংবা সৌদি আরবের অন্য কোনো শহরে গিয়ে তারা নামবেন এবং অবতরণ করবেন। এরপরে তাদের হজের যে আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা তারা প্রবেশ করা শুরু করবেন। বৃষ্টি যেটা জানতে চেয়েছিলেন, গতকাল প্রথম ফ্লাইটেই মূলত 3 জন যাত্রী, যেটা বলছিলাম যে তারা যখন ইমিগ্রেশন করতে আসেন তখন তারা জানতে পারেন তাদের ভিসা হয়নি। তারা মূলত সরকারি ব্যবস্থাপনা যাত্রী ছিলেন। এখন পর্যন্ত হজ অফিস থেকে যে নিশ্চিত করা হয়েছে যে সার্ভার জটিলতার কারণে তাদের ভিসা হয়নি, তবে তারা ভিসা পাবেন এটি নিশ্চিত করা হচ্ছে। তবে ঠিক কবে নাগাদ পাবেন সেটি নিশ্চিত করা হয়নি। বেশ বিস্তারিত জানাচ্ছিলেন, ধন্যবাদ আরিফিন। প্রধান কার্যালয় সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান চলছে। সকাল থেকে এলজিইডির বিভিন্ন কার্যালয়ে অভিযান শুরু করে দুদক। ঢাকার আগারগাঁয়ে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়, চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, রাজশাহী, দিনাজপুর সহ বিভিন্ন জেলা উপজেলায় এই অভিযান চলছে। সংস্থার কর্মকর্তারা জানালেন, এলজিইডি কর্তৃক বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ মিলেছে। আর যেসব অনুসন্ধানে এলজিইডির প্রধান কার্যালয় সহ জেলা উপজেলা পর্যায়ে 36টি কার্যালয়ে একযোগে অভিযান শুরু হয়, প্রমাণ পেলে জড়িত কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর এলজিইডি কার্যালয়ে কি অভিযান চলছে সে বিষয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী তারেক মাহমুদ। তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তারেক, এর আগের ঘন্টার সংবাদে যেমনটি শুনলাম, ঘুষ নেওয়া সহ বেশ কিছু অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এরপরে দুদকের কর্মকর্তার সাথে তো আপনার কথা হয়েছে, কি বললেন তিনি? বৃষ্টি, 1.5 ঘন্টা থেকে আসলে দুদকের যারা কর্মকর্তা রয়েছে তারা রাজশাহীর যে এই এলজিইডি অফিসের নির্বাহী প্রকৌশলীর সাথে তারা কথা বলছেন, এবং এই বিভিন্ন প্রকল্পে যে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগে তারা যে ঠিকাদাররা সংশ্লিষ্ট রয়েছে সেই ঠিকাদারদের সাথে কথা বলছেন ফোনে। আমাদের সাথে এখানে যিনি রয়েছেন রাজশাহীর দুদকের যে সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন, আমরা তাদের কাছে জানবো এতক্ষণ পর্যন্ত আপনারা কি কি অভিযোগ পেলেন, ঠিকাদারদের সাথে কথা বলে একটু বিস্তারিত বলবেন।
আচ্ছা, আমরা এখন পর্যন্ত আসলে আমাদের নথিপত্র যাচাই শেষ হয়নি, এই কারণে সঠিকভাবে শেষ পর্যন্ত কি হবে আমরা বলতে পারছি না। তবে যেটা পেলাম সেটা হলো আমরা যে সমস্ত প্রকল্পে ঘুষের বিনিময়ে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বিল দেওয়া হয় অভিযোগ আছে, সেই প্রকল্পগুলোর নথিতে থেকে সেই সমস্ত সংশ্লিষ্ট ঠিকাদারের নাম্বার আমরা নিলাম। সেই নাম্বারে আমরা সরাসরি, আপনারা দেখলেন, আমরা যোগাযোগ করলাম, তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম ওভার ফোনে তাৎক্ষণিক। তো তারা ম্যাক্সিমাম দেখা গেল নিজেরা কাজ পেলেও কাজটা তারা নিজেরা করছে না। প্রথমত একটা অনিয়ম হচ্ছে, দ্বিতীয়ত তারা যে টাকাটা তারা একটা নির্ধারিত লাভের বিনিময়ে অন্য কাউকে সে কাজটা হস্তান্তর করছে। আর তৃতীয় যে বিষয়টা ঘুষের বা কমিশনের বিষয়টা, তারা ওভার ফোনে কেউ এই বিষয়ে কোনো মন্তব্য করে নাই। তো বিষয়টা আমরা সম্পূর্ণ যাচাই বাছাইয়ের আগে এবং সম্পূর্ণ তথ্য না নিয়ে আসলে আমরা বলতে পারছি না যে ঘুষের বিষয়টা সঠিক কিনা। তবে অনিয়ম চলছে, এটা আমরা মোটামুটি পেলাম। ধন্যবাদ আপনাকে। বৃষ্টি, শুনছিলেন যে বিভিন্ন অনিয়ম কিন্তু চলছে এবং আসলে তাদের যে কাজ সেটি এখনও শেষ হয়নি এবং সেই সাথে সাথে এই দীর্ঘ 1.5 ঘন্টা থেকে রাজশাহীর যে এলজিডি কার্যালয়ের যে নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলামের কক্ষে এই দুদকের যে 4 সদস্য বিশিষ্ট টিম, তারা বিভিন্ন নথিপত্র যাচাই করছেন 1.5 ঘন্টা থেকে এবং তাদের যে কাজটি সেটি শেষ হয়নি, আরও কিন্তু সময় লাগবে এবং শেষ পর্যন্ত আসলে তাদের এই যে নথিপত্রগুলো রয়েছে সেই নথিপত্রগুলো যাচাই বাছাই শেষে যে কি হয় সেই বিস্তারিত আরও কিছু আমরা জানতে পারবো। বৃষ্টি, 1.5 ঘন্টা যাবত এই অভিযান চলছে, যেমনটি আপনি বলার চেষ্টা করছিলেন। ধন্যবাদ তারেক। 6 দফা দাবিতে শাটডাউন কর্মসূচির অংশ হিসেবে দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। দুপুরে শাটডাউন কর্মসূচি পালনকালে তেজগাঁ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, জনদুর্ভোগ বা সহিংস কর্মকাণ্ডে না গিয়ে শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করছেন তারা। শিক্ষার্থীদের অভিযোগ, গত 8 মাস ধরে সরকার গঠিত কমিটির সাথে 3 বার বৈঠক করেও কোনো ফল মেলেনি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি কোটা বাতিলের দাবি জানান তারা এবং জানান ক্রাফট ইনস্ট্রাক্টর পদবি পরিবর্তন করার দাবি সহ 6 দফা দাবিতেই তাদের আন্দোলন চলছে। এর আগে সকালে শাটডাউন কর্মসূচি উপলক্ষে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ক্লাসরুম, অধ্যক্ষের রুম সহ বেশ কয়েকটি একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। প্রায় 2 বার বৈঠক হয়েছে, 3 বার লাস্ট যে মিটিং ছিল সাথে সেই মিটিং নিয়ে 3 বার বৈঠক হয়েছে, কিন্তু আমরা এখনো কোনো বাস্তবায়িত ফলাফল দেখতে পাই না। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে পরিপূর্ণভাবে কোনো সমাধানের দিকে যেতে পারছি না। দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত সারা বাংলাদেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউট একযোগে এভাবেই শাটডাউন থাকবে। এ বিষয়ে খোঁজখবর রাখছে সহকর্মী রাব্বি সিদ্দিকী, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। এর আগে যে ব্রিফিংটি করা হলো শাটডাউন কর্মসূচি সম্পর্কে, রাব্বি, সেই ব্রিফিংয়ে কি বলা হলো একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। মূলত আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা হতাশ হয়েছেন যে সরকার যে তদন্ত কমিটি করেছে সেই তদন্ত কমিটির সাথে তাদের এরই মধ্যে 3 দফায় বৈঠক হয়েছে, কিন্তু এখন পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি পূরণ হচ্ছে না। মূলত সেই কারণেই তারা আজকে সারা দেশে যে শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচি ঘোষণা করেছে। আমি আছি তেজগাঁয়ের যে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটের সামনে, এবং এখানে শিক্ষার্থীরা একটি বিষয় পরিষ্কার করে বলেছেন যে যতদিন পর্যন্ত না এই ক্রাফট ইনস্ট্রাক্টর, যারা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে এতদিন ধরে চাকরি করে আসছিলেন এবং এই ক্রাফট ইনস্ট্রাক্টর এই পদটি বিলুপ্তের দাবি তাদের। মূলত এইটি নিয়েই ঝামেলা যে তাদের যোগ্যতা নেই, তারা যেই পদে আছেন সেই পদে থাকার যোগ্যতা নেই এবং তারা ঠিকভাবে শিক্ষার্থীদেরকে ল্যাবে সাহায্য করতে পারছে না। মূলত সেখানে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা বলছেন যে তারা প্রপার শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন, যে এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরও আসলে এই সমস্যার সমাধান করছে না বিধায় তারা সবশেষ এই ক্লাস বন্ধ, সেই
সেই সাথে রাস্তা অবরোধ সহ নানান কর্মসূচি গত 8 মাস ধরে পালন করে আসছিলেন এবং এই দাবি 6 দফা দাবি, এই দাবি তা বাস্তবায়ন না হলে তাদের এই শাটডাউন কর্মসূচি তারা কন্টিনিউ করবেন এবং সেই সাথে সরকার যদি তাদের সাথে আলোচনা চালিয়ে যেতে চান, তারা আলোচনায় বসতে রাজি আছেন। তারা 3 দফায় বৈঠকও করেছেন, আরও বৈঠকে বসতে রাজি আছেন। তবে যতদিন পর্যন্ত তাদের যে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে তারা জানিয়েছে। রাব্বি, জানানোর জন্য বিস্তারিত ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এই 6 দফা দাবি আদায় দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। সকাল থেকে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা জড়ো হন, আর এ সময় তারা দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। বলেন 6 দফা দাবি আদায় বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধকরণ সহ নানা দাবি জানান তারা এবং এটি বাস্তবায়নের রূপরেখা না দেওয়া পর্যন্ত শাটডাউন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন শিক্ষার্থীরা। দেখে আসতে চাই এই যে শাটডাউন কর্মসূচি চলছে এর প্রভাব চট্টগ্রামে কেমন পড়েছে। আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। জোবায়েদ, আমরা কিছুক্ষণ আগে যে মূল আন্দোলনকারীরা ছিলেন তারা যে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে সেটি শুনছিলাম। ক্যাম্পাসের অবস্থা কি আমাদেরকে জানাবেন? শিক্ষার্থীরা সেখানকার কি বলছেন? শিক্ষার্থীরা তাদের যে দাবি সেই দাবিতে এখনো অনড়। 6 দফা যে দাবিটা জানিয়েছেন সেটা এখন পর্যন্ত মানা হয়নি এবং যে সময়সীমা তারা দিয়েছেন তার 14 থেকে 15 দিন বাকি আছে। তারপরেও তাদের যে অগ্রাহ্য করা হয়েছে তাদের ভাষ্যমতে সেটাতে তারা ক্ষুব্ধ। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান যে ফটকটা সেটা তারা তালা মেরে রেখেছেন। এর আগে তারা মূল ক্যাম্পাসের বিভিন্ন কক্ষে এবং সেটা শ্রেণীকক্ষ, শিক্ষকদের কক্ষ সবগুলোতেই তারা তালা দিয়ে রাখেন এবং সেই তালা বদ্ধ করেই তারা তাদের এই প্রতিবাদটা জানাচ্ছেন। আমরা এটাও দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে তারা তাদের দাবিটা জানাচ্ছেন। তারা এটা বলছেন যে তাদের যে প্রাপ্য সম্মান, তাদের যে চাহিদা, তাদের যে দাবি সেটা মেনে নেওয়া হচ্ছে না এবং একটি পক্ষ এই দাবিটাকে অযৌক্তিক প্রমাণ করার জন্য বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছে, যেটাও তারা খুব প্রকাশ করছেন। এবং শিক্ষকদের সাথে আমি একটু আগে কথা বলেছি, তারা যেটা বলছেন এই একটি দাবি তারা আজকে দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন, কিন্তু তাদের এই যে দাবির প্রতি কারো ভ্রুক্ষেপ নেই এবং সেটাতে তাদের প্রধান ক্ষোভ। তাদের সাথে যে এই বিষয়গুলো নিয়ে কেউ সেভাবে আলোচনা করবে বা বলবে সেটাও তারা সেভাবে আশার আলো দেখছে না। ফলে তাদের যে দাবিটা, তাদের যে আন্দোলনটা আমরা দেখছিলাম, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবে, যেমনটি আমার সহকর্মী জোবায়েদ জানাচ্ছিল। 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজের ছাত্রদল কর্মী আবিদুর রহমান আবিদ হত্যা মামলার 12 আসামিকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের এবং এই বিষয়ে ব্রিফ করছেন আইনজীবী শিশির মনির। সরাসরি যাচ্ছি। বলতে পারেন। ভাই আছেন, আসুন বলো ঘটনাটা। আসসালামু আলাইকুম, আমি আবিদের বড় ভাই। আমার ভাইকে 2011 সালে 19 অক্টোবর আমার ভাইকে মেডিকেল কলেজে পিটিয়ে তাকে মুমূর্ষুভাবে ফেলে রাখা হয়। ফেলে তার এক বন্ধুকে দিয়ে আমার বোনের বাসায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে তাকে মেডিকেল কলেজ এবং বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা করতে বাধা দেওয়া হয়। রাত পেরিয়ে যখন ভোর হয় তখন আমার বোন বলতে পারে আমার ভাই মৃত্যুসজ্জায়, গড় একটা শব্দ আসে। তখন তড়িঘড়ি করে তাকে সার্চ স্কিপে নেওয়া হয়। তখন কর্তব্যরত ডাক্তার তাকে মেডিকেলের ছাত্র হিসেবে আইডেন্টিফাই করে। তখন তাকে তড়িঘড়ি করে মেডিকেলে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 21 অক্টোবর আমার ভাই শেষ নিঃশ্বাস ত্যাগ হয় চট্টগ্রাম মেডিকেলে। দলীয় কার্যালয়ের ঠিকানা কারো শ্বশুরের গুদাম, কারো প্রকাশনার সংস্থা, আবার কারো ঠিকানায় কোনো স্থাপনাই নেই। নির্বাচন কমিশনে নিবন্ধনের জন্য আবেদন করেছে রাজধানী ও রাজধানীর বাইরে এমন অন্তত ডজন খানেক রাজনৈতিক দলের ঠিকানায় গিয়ে পাওয়া গেছে এমন সব চিত্র। খোঁজ নিয়ে জানা গেছে নিবন্ধনের জন্য ইসিতে আবেদনকারী বেশিরভাগ নতুন রাজনৈতিক দলের অবস্থা একই রকম। এসব নতুন রাজনৈতিক দলের অবস্থা জানার চেষ্টা করেছেন সহকর্মী রিয়াজ রায়হান, ছবি তুলেছেন আরেক সহকর্মী রানা হোসেন।
শাঁখারীবাজারের এই সড়কে সোজা হয়ে দুজন পাশাপাশি হাঁটার রাস্তা নেই। অনেক খোঁজাখুঁজির পর মিলেছে ঠিকানার সন্ধান। এটি নির্বাচন কমিশনে দেয়া বাংলাদেশ প্রবাসী কল্যাণময় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা। এই আশপাশে নাই, কিন্তু ওই জানবো পঞ্চায়েতের ক্লাব হইলো ওটাই একমাত্র, ওখানে পরে জানা যায় শ্বশুরের একটি গুদামের ঠিকানাকে রাজনৈতিক দলের কার্যালয় দেখানো হয়েছে নিবন্ধনের আবেদনে। 16 নম্বরে অফিস আমরা পরিষ্কার করছি, অফিস আছে কিন্তু অফিস আমরা খুলে রাখছি নাই। গেল 9 মাসে অন্তত 23টির মতো নতুন দল গঠিত হয়েছে, যাদের অধিকাংশই আবেদন করেছে নিবন্ধনের। কিন্তু নিবন্ধনের যে শর্ত, সেই শর্ত কতটুকু পূরণ করতে সক্ষম এই নতুন দলগুলো, সেটি আমরা এবার দেখার চেষ্টা করব। নির্বাচন কমিশনে আবেদনকারী দলগুলোর বেশিরভাগই নিবন্ধনের শর্ত কতটা জানেন এ নিয়ে প্রশ্ন আছে। আবার 5 আগস্টের পর গেল 9 মাসে গঠিত দলগুলোর নামও বেশ মজার। এ যেমন নিউক্লিয়াস পার্টি, সমতা পার্টি, মুক্তির ডাক, বেকার মুক্তি আন্দোলন, জনতার দল, আমজনতা ও আমজনতা। ব্যবসায়ী, সাবেক আমলা, সাংবাদিক, খামারিও আছেন নতুন দল গঠনের তালিকায়। এপ্রিলের শেষের দিকে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনও নাম লেখান এ তালিকায়। নতুন দলগুলোর মধ্যে জাতীয় নাগরিক পার্টি ছাড়া বাকিদের বেশিরভাগই আছে কাগজে কলমে। 254 এলিফ্যান্ট রোড কাঁটাবনের ঠিকানা দেয়া আছে বাংলাদেশ গণমুক্তি পার্টির। সেখানে গিয়ে দেখা গেল এটি একটি প্রকাশনা সংস্থা। কিন্তু এখানেই কাজকর্ম হয়েছে, কিন্তু এখন তো এটা চেঞ্জ হচ্ছে, যেহেতু সেটা ওখানে আর বড় অফিস লাগবে, তো এই জন্য ওখানে নেওয়া হচ্ছে। 48 নয়াপল্টনের ঠিকানায় কেন্দ্রীয় কার্যালয় থাকার কথা গণতান্ত্রিক নাগরিক শক্তির। এই ভবনের 11 তলায় গিয়ে দেখা যায় তালাবদ্ধ কক্ষ, যেখানে কোনো কার্যক্রম বা নেতাকর্মী তো দূরে থাক, ভেতরের আসবাবপত্রে রাজ্যের ধুলোবালি। আপনাদের পাশেরটা কি কোনো রাজনৈতিক দলের কার্যালয়? তবে দলের চেয়ারম্যান দাবি করেন, কোনো ধরনের ফায়দা বা সুবিধার জন্য নয়, সমাজ পরিবর্তনের জন্য দল গঠন করেছেন তিনি। অন্যান্য কিন্তু কমিটি গঠন, এটা তো নতুন দল। পুরানা পল্টনের এই ভবনের ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ বেকার মুক্তি আন্দোলন। কোনো সাইনবোর্ড না দেখে নিরাপত্তা কর্মীর কাছে জানতে চাইলে তিনিও অনেকটা অবাক হন। রাজনীতি দল এখানে নাই, আমি জানি 31 আছে, 31 বাই 1 আছে। পরে ভবনের 6 তলায় গিয়ে কার্যালয়ে দেখা মিলেছে চেয়ারম্যান একাই আছেন অফিসে। জানতে চাইলাম নিবন্ধনের জন্য যে শর্ত দেয়া আছে তা পূরণ করার সক্ষমতা কি আছে তার দলের। সেই শর্তগুলো তো হচ্ছে বিগত সরকারের কিছু ফ্যাসিবাদী শর্ত ছিল। বর্তমান যে দলগুলো আবেদন করেছে আমার মনে হয় সকলে ফিল আপ করা কঠিন, বা আমাদের পক্ষে সেটা কঠিন। পল্টনের এক টাওয়ারে আছে নিবন্ধনের আবেদন করা অন্তত 3টি দল। এদের মধ্যে আবার এক দলের কার্যালয় ব্যবহার করছে আরও কয়েকটি দল। ভবনটির ছাদে খোঁজ নিতে গেলে একটি বাদে বাকি দলগুলোর কোনো নেতাকে পাওয়া যায়নি। ইসিতে নিবন্ধনের জন্য আবেদনকারী রাজধানীর বাইরের দলগুলোর অবস্থা আরও বেহাল। এ যেমন গাজীপুরের টঙ্গীর মোহাম্মদনগর এলাকার ঠিকানা ব্যবহার করেছে বাংলাদেশ রক্ষণশীল দল, অথচ ওই ঠিকানায় দলটির কিছুই নেই। তবে এসবের বাইরেও আবেদনকারী কোনো কোনো দলের কার্যালয় সহ কার্যক্রম রয়েছে। অনেকে দল খুলেন তার ব্যবসার প্রোটেকশনের জন্য, অনেকে দল করেন তিনি অতীতে যে অপরাধ করেছেন বা ভবিষ্যতে করবেন সেই অপরাধ করে রাজনৈতিক একটা আশ্রয় পাওয়ার জন্য। আর গত ফ্যাসিজমের আমলে ভয়ে মানুষ, যেখানে গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে, ভোটের অধিকার হরণ করা হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই, ঠিকমতো কথা বলতে পারে নাই, সত্য কথা বলতে ভয় পেয়েছে। এখন যে মানুষ নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে, এটা একটা ভালো দিক আমি মনে করি। নতুন এসব দলের নেতারা বলছেন, অসৎ উদ্দেশ্য না থাকলে রাজনৈতিক দল যত বাড়বে ততই প্রতিযোগিতাপূর্ণ হবে রাজনীতির মাঠ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন সিএসসি এএমএম নাসির উদ্দিন। সকালে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটিং সিস্টেম উন্নয়ন সংক্রান্ত সেমিনারে এই আহ্বান জানান তিনি। সিএসসি বলেছেন, আর্থসামাজিক ও রাজনৈতিক বাস্তবতা এবং ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সহ সব বিষয় বিবেচনা করেই প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করতে হবে। আর প্রবাসী ভোটিং প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতকরণ, সিস্টেম ডিজাইন, কারিগরি সম্ভাব্যতা,
যথোপযুক্ত নিরাপত্তা ব্যবস্থা নির্ধারণ ও বাস্তবায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয় সেমিনারে। কমিশনে পৃথক 3টি প্রতিবেদন দিয়েছে MIST, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট। পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং, প্রক্সি ভোটিং এই 3 পদ্ধতিতে প্রবাসীদের ভোট নিতে গেলে কি সমস্যা হতে পারে সে বিষয়গুলো ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আপনাদের যে উপস্থিতি সম্মানিত, অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই অ্যাটলিস্ট সীমিত পরিসরে আমরা শুরু করি। শুরুটা অন্তত হোক, আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক, যেটা আপনাদের সবার বিজ্ঞ মতামত এবং সমর্থন আমরা চাই। গণতান্ত্রিক সমাজে ভিন্ন মত থাকলেও সংস্কার প্রশ্নে সবার লক্ষ্য এক, এই মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। বলেছেন, সংস্কার প্রক্রিয়া কতটুকু সফল হবে তা সবার ঐক্যের উপরেই নির্ভর করছে। সকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাথে বৈঠকের শুরুতে আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ শুধু সরকারের আকাঙ্ক্ষা নয়, গণতান্ত্রিক সংগ্রামকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সবাই একত্রে পথ খোঁজার চেষ্টা করছে। এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, মানুষের আকাঙ্ক্ষা পূরণের সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া একসাথে এগিয়ে নিতে হবে। ন্যূনতম বিষয় ঐকমত্য তৈরি করে দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ তৈরির আহ্বান তিনি জানিয়েছেন। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের 4 সদস্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির 10 সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছেন। যারা প্রাণ দিয়েছেন তাদের কাছে আমাদের অঙ্গীকার, তাদের কাছে আমাদের দায় হচ্ছে আমরা যেন এই সুযোগকে হাতছাড়া না করি। আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে চাই, সকলে মিলে চাই। এটা কেবলমাত্র ঐকমত্য কমিশনের আকাঙ্ক্ষার বিষয় নয়। নোয়াখালীর বেগমগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে শাকিল নামে এক যুবক নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এদিকে শাকিলের মৃত্যুর খবরে এলাকায় শোকাচ্ছন্ন পরিবেশ। স্বজনরা জানায়, সোমবার রাতে উপজেলার ছয়ানি ইউনিয়নের গঙ্গাবর বাজারে শাকিল সহ কয়েকজন চায়ের দোকানে বসেছিল। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় 5 জন অস্ত্রধারী লাবিব নামের এক যুবককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাকিরা বাধা দিলে সন্ত্রাসীরা শাকিলকে গুলি করে। কুপিয়ে জখম করা হয় তার ছোট ভাই শুভকে এবং তাদের হাসপাতালে নিলে চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা 3 সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। তারা এখন পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। আমার ভাই যাই দুনু করে হরা দিছে, কই রে তুই গেরে হবো তো করে ডাক দিছি, তোরা লাগালাই করিচ্ছে ইগারে মিয়ার করে হোলাই গেরে হামজা চাবি ধরে রাখছে সন্ত্রাসী গেলে ধরার পরে ইগে ভট করে লগের গায়ে উড়ি কয় রিগেরে গুলি কর, আগে গেরে গুলি কর। নিহত শাকিলের গ্রামের বাড়িতে এই মুহূর্তে আমাদের সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ অবস্থান করছেন। তিনি আমাদেরকে সেখানকার আপডেট জানাবেন। সবুজ, আগে একটু জানান মরদেহ বাড়িতে আনা হয়েছে কিনা, এবং খুব স্বাভাবিক নির্মম একটি ঘটনা ঘটেছে, খুব স্বাভাবিকভাবেই এলাকার পরিস্থিতি থমথমে, কি অবস্থা দেখছেন জানাবেন। মৃতদেহ এখনো বাড়িতে আনা হয়নি। খাদের মৃতদেহ ছোট হাসপাতাল রয়েছে, সেখানে ময়নাতদন্তের কাজ শেষ হয়েছে। আর কিছুক্ষণ মধ্যে মৃতদেহ নিয়ে পরিবারের স্বজনরা তারা এখানে রওনা দেবেন এবং নামাজ পরে বিকেল 5টার দিকে তার নামাজ হওয়ার কথা রয়েছে। আমি এখানে তার বাড়িতে রয়েছে, এখানে আসলে শত শত এলাকাবাসী তাদের স্বজনরা তারা এসছেন এবং আসলে এখানে একটি সবাই কান্নায় ভেঙে পড়ছে যে আসলে তারা কোনোভাবে ঘটনাগুলি মেনে নিতে পারছেন না যে শাকিল আসলে সে 8 দিন পরে সৌদি আরব যাওয়ার কথা রয়েছিল এবং শাকিল আসলে অন্য একটি ছেলে যত লাবিবের একটা ছেলেকে অপহরণ করার সময় তাকে বাচ্চাকে দিয়ে আসলে গুলিবিদ্ধ হয়ে আহত এবং এক্ষেত্রে তার আরো দুটো আহত হয় এবং এই ঘটনার পরপরই আসলে শাকিলের মা, তার স্ত্রী এবং তার যে অন্য ছোট ভাই আসলে তারা একজন বাধ্য হয়ে গিয়েছে এই ঘটনা। এবং এই ঘটনার পরই তো তাকে আসলে হাসপাতালে নেওয়ার পর মৃত ঘোষণা করেন চিকিৎসক। ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য। বীমা দাবি নিষ্পত্তিতে নিজেদের সার্ভে রিপোর্ট আমলে নেয় না সাধারণ বীমা কর্পোরেশন এসবিসি। খেয়াল খুশি মতোই গ্রাহককে ক্ষতিপূরণ দিচ্ছে এই সংস্থাটি। এতে করে বীমা গ্রহীতা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বেকায়দায় পড়ছে বীমাকারী কোম্পানি। বিশ্লেষকরা বলছেন, সার্ভে রিপোর্টে বাইরে বীমা দাবি নিষ্পত্তির সুযোগ নেই, এটা বেআইনি। এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA। সাধারণ বীমা কর্পোরেশনের অব্যবস্থাপনা নিয়ে সহকর্মী আলমগীর হোসেনের ধারাবাহিক প্রতিবেদনের আজ শেষ পর্ব দেখবেন। ছবি তুলেছেন আরেক সহকর্মী ওমর ফারুক সুমন।
2022 সালের এপ্রিলে আগুন লাগে ডিভাইন ফেব্রিক্সে। মালামাল সহ পুড়ে যায় পুরো কারখানা। ক্ষতি হয় 34 কোটি টাকার বেশি। ক্ষতিপূরণ চেয়ে আবেদন করে বিমাকারী কোম্পানি ফিনিক্স ইন্স্যুরেন্সের কাছে। প্রতিষ্ঠানটি সার্ভেয়ার নিয়োগ দিয়ে ক্ষতি নির্ধারণ করে প্রায় 12 কোটি টাকা। এখন পর্যন্ত অর্ধেক টাকা পরিশোধ করেছে ফিনিক্স ইন্স্যুরেন্স। বলছে সাধারণ বীমা কর্পোরেশন এসবিসির অসহযোগিতার কারণে বীমা দাবি নিষ্পত্তি করা যাচ্ছে না। আজ অবধি মাত্র আমাদেরকে দিয়েছে 6 কোটি টাকা। 5 কোটি 85 লক্ষ টাকা আমরা যখন চাইতে যাই, তারা বলে যে সাধারণ বীমা আমাদেরকে সহযোগিতা করতেছে না, যে কারণে টাকাটা দিতে পারছি না। তারা দোষারোপ করে সাধারণ বীমাকে। বাধ্যতামূলক আমাদের রিইন্স্যুরেন্স করতে হবে সাধারণ বীমা কর্পোরেশনে। তারা যদি আমাদের সাপোর্ট না দেয়, তাহলে তো আমরা ক্লায়েন্টকে সাপোর্ট দিতে পারছি না। প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলোরও সার্ভাইভ করা কঠিন হয়ে যাবে যদি আমাদের রিইন্স্যুরার হিসেবে তারা যদি সাপোর্ট না দেয়। ফিনিক্স ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বলছে ডিভাইন ফেব্রিক্সের বিষয়ে পুনঃবীমা করা হয়েছে সাধারণ বীমা কর্পোরেশনের সাথে। প্রতিষ্ঠানটিতে আগুন লাগার বিষয়টি জানানো হলে সার্ভেয়ারের মাধ্যমে ক্ষতি নিরূপণ করেছে প্রায় 10 কোটি টাকা, কিন্তু তা আমলে নেওয়া হচ্ছে না। মাত্র 1 কোটি 13 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়ে চিঠি দিয়েছে এসবিসি। উনি এই ক্লেমটা সেটেল করছে, এটা বোর্ডে গেছে। 1 কোটি টাকার ক্লেম আমরা সেটেল করি নাই, বোর্ড পর্যন্ত গেছে। সার্ভেয়ার যে রিপোর্টটা দিচ্ছেন এবং আমাদের রিপোর্টে পলিসির টার্মস অ্যান্ড কন্ডিশনে হয়তো বা কোনো বড় একটা অ্যামাউন্ট তারা কাভার করাইছে দেখছে, কিন্তু পলিসির শর্তে কাভার হয় নাই, তখন ওই অ্যামাউন্টও বাধ্য হয়েছে করে। না হলে আমরা যা সার্ভে রিপোর্ট থাকে তার বেসিসই আমরা ক্লেম সেটেল করে দিই। বিশ্লেষকরা বলছেন সার্ভেয়ারের প্রতিবেদন অনুযায়ী বীমা দাবি নিষ্পত্তি করতে হবে, এর ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। সে যদি নিজেই দেয় তাহলে সে সার্ভেয়ার কেন নিয়োগ করলো? হ্যাঁ, আর সার্ভেয়ারের কাছ থেকে জানার পরে সে তো ওই সিদ্ধান্ত নিতে পারে না, সে তো একটা অফিসিয়াল ডকুমেন্ট হয়ে গেল। হ্যাঁ, সেখানে তার সন্দেহ হতে পারে, হলে তখন সে আরেকটা সার্ভেয়ার নিতে পারে, তৃতীয় সার্ভেয়ার নিয়োগ করে সে জিনিসটাকে সঠিকতা নির্ধারণ করে দেন ক্লেমটা সেটেল করতে পারে। নিয়ন্ত্রক সংস্থা বলছে প্রতিবেদন নিয়ে কোনো প্রশ্ন থাকলে সার্ভেয়ারকে চিঠি দেওয়ার পাশাপাশি বিকল্প সার্ভেয়ার নিয়োগ দিতে পারে এসবিসি, কিন্তু বীমা দাবি নিষ্পত্তি করতে হবে সার্ভেয়ারের প্রতিবেদনের আলোকেই। সার্ভে রিপোর্টে যদি কোনো আপত্তি থাকে তাহলে প্রয়োজনে সেকেন্ড সার্ভেয়ার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অ্যাসেসমেন্টটা পুনরায় ঠিকভাবে করিয়ে নিয়ে আপনার ক্লেম সেটেল করতে হবে। বীমা আইনের নিয়ম অনুযায়ী যদি উনি নাম পরিপালন করেন, সেই ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে আইডিআর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে। ক্ষতিপূরণ না পাওয়ার বিষয়টি জানিয়ে আইডিআরএকে চিঠি দিয়েছে ডিভাইন ফেব্রিক্স। এটি খতিয়ে দেখার কথা জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবার ভারত পাকিস্তান উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। চলমান বিরোধের মাঝে ইসলামাবাদ ও করাচিতে বিমান ভর্তি অস্ত্র পাঠিয়েছে আঙ্কারা, এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। দাবি অন্তত 7টি সামরিক কার্গো ফ্লাইটে করে বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে এমন অভিযোগ উড়িয়ে দিয়েছে আঙ্কারা। পেহেলগামে সন্ত্রাসী হামলা ঘিরে সপ্তাহ ধরেই উত্তপ্ত দুই প্রতিবেশী ভারত পাকিস্তান সম্পর্ক। কথার লড়াই তো চলছেই, শঙ্কা যে কোনো সময় রূপ নিতে পারে সংঘাতে। এরই মাঝে তৃতীয় দেশ হিসেবে উত্তেজনায় নাম জড়ালো তুরস্কের। একাধিক গোপন সূত্রের বরাতে সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া অভিযোগ তুলেছে ভারতের বিরুদ্ধে লড়তে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে তুরস্ক। দাবি, রোববার দেশটি থেকে অন্তত 60টি C-130 হারকুলিস মডেলের কার্গো বিমান পৌঁছায় পাকিস্তানে। এর একটি ইসলামাবাদের বিমান ঘাঁটি আর বাকি 6টি অবতরণ করে করাচি বিমানবন্দরে। এসব ফ্লাইটে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জামাদি ছিল বলে দাবি করা হয় টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে। আরও কিছু ভারতীয় গণমাধ্যম আবার বলছে পাঠানো হয়েছে তুরস্কের অত্যাধুনিক বাইরাক্তার TB2 ড্রোন সহ নানা ধরনের স্মার্ট ও গাইডেড বোমা। পাকিস্তান বিষয়টি নিয়ে কোনো মন্তব্য না করলেও সাফ উড়িয়ে দিয়েছে তুরস্ক। সংবাদটিকে মিথ্যা হিসেবে আখ্যায়িত করেছে আঙ্কারা। দাবি, তেল নেয়ার কাজে পাকিস্তানে অবতরণ করেছিল একটি বিমান। আঙ্কারার সাথে ইসলামাবাদের সম্পর্ক নিয়ে গুঞ্জনের মাঝেই ভারত পাকিস্তান চলমান উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। আঙ্কারা নিজেদের অঞ্চল কিংবা এর বাইরে কোনো সংঘাত চায় না। পাকিস্তান ভারত উত্তেজনার জেরে পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই অবিলম্বে তা থামাতে হবে। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ অন্যান্য ইউনিট পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ভৌগোলিক দিক থেকে দূরত্ব থাকলেও পাকিস্তান তুরস্কের বন্ধুত্ব অবশ্য নতুন কিছু নয়। এর আগে আঙ্কারার সহায়তায় টার্কিশ প্রযুক্তির ৫ম প্রজন্মের যুদ্ধ বিমান তৈরির ঘোষণা দেয় পাকিস্তান। দুদেশের মধ্যকার চুক্তি অনুযায়ী ইসলামাবাদে কান ফাইটার জেটের কারখানা স্থাপনের কথা জানায় তুরস্ক। অনিক রহমান, যমুনা নিউজ।